হুম লন্ডনের একটা ধোয়াটে কফি শপে বসে সেবার যখন ওই লোকটার সাথে কথা হচ্ছিল, মানে তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোনো অদৃশ্য দানবের সাথে লড়াই করছেন। অদৃশ্য দানব বলতে মানে উনি তো একজন নামকরা ফান্ড ম্যানেজার ছিলেন, তাই না? যার হাতে প্রচুর বিনিয়োগ। একদম, যার হাতে কোটি কোটি ডলারের বিনিয়োগ। কিন্তু সেদিন তিনি ইউএস এমপ্লয়মেন্ট ডেটা বা ইনফ্লেশন এগুলো নিয়ে মোটেও ভাবছিলেন না। তার চোখ একদম নিবদ্ধ ছিল ফোনের একটা স্প্রেডশিটে। ফেড সুদের হার নিয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা নিয়ে তিনি এতটাই চিন্তিত ছিলেন যে তার কপালে স্পষ্ট ঘামের রেখা দেখা যাচ্ছিল। বাপরে, অবস্থা তো বেশ সিরিয়াস মনে হচ্ছে। সিরিয়াস মানে লোকটা বিড়বিড় করে বলছিলেন, ফেড যখন শ্বাস নেয় আমার ব্যালেন্স শিটে তখন নিউমোনিয়া হয়। হ্যাঁ হ্যাঁ, নিউমোনিয়া। তার মানে তার কাছে ডলার কেবল একটা সাধারণ কারেন্সি বা মুদ্রা নয়। রাইট, এটা ছিল বলতে গেলে পৃথিবীর বেঁচে থাকার অক্সিজেন। তিনি ব্যাখ্যা করছিলেন কিভাবে তার মতো ইউরোপ আর এশিয়ার শত শত প্রতিষ্ঠান আম, সস্তায় ডলার ধার করে সারা বিশ্বে চড়া সুদে বিনিয়োগ করেছে, যেটাকে অর্থনীতিতে ক্যারি থ্রেড বলা হয়। কিন্তু ফেড যখন সুদের হার বাড়িয়ে দিল তখন তার মনে হলো যেন রুম থেকে সেই অক্সিজেন শুষে নেওয়া হচ্ছে। এবং তখনই হয়তো সেই বিখ্যাত মার্জিন কলের নোটিফিকেশনটা এসেছিল, তাই তো? ঠিক ধরেছেন। তিনি আমাকে তার ফোনের নোটিফিকেশনটা দেখালেন। নিউ ইয়র্কের এক ব্রোকারের পাঠানো মার্জিন কল। তার চোখে মুখে তখন এক অদ্ভুত হতাশা আর ক্লান্তি। ক্ষোভের সাথে তিনি বললেন, ওরা কেবল ওদের ডলার ফেরত চায়, বাকি পৃথিবীর কি হলো তাতে ওদের কিছু যায় আসে না। খুব চেনা একটা পরিস্থিতি। কিন্তু আপনি তো তাকে এর একটা পাল্টা সম্ভাবনার কথাও বলেছিলেন, তাই না? হ্যাঁ, গল্পের আসল মোড়টা ওখানেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, পৃথিবী যদি ডলারের এই আধিপত্য থেকে বেরিয়ে আসে তবে তো আপনার জীবন অনেক সহজ হয়ে যেত, তাই না? ইউএস রেট তখন আর আপনার পোর্টফোলিও নিয়ন্ত্রণ করতে পারত না। তখন তার রিয়াকশন কি ছিল? মুহূর্তের মধ্যে তার ক্লান্ত চেহারায় রাগের বদলে এক চরম আতঙ্ক ফুটে উঠল। তিনি শটান জবাব দিলেন, ডলার যদি নোঙর হওয়া বন্ধ করে দেয় তবে পুরো জাহাজটাই মাঝ সমুদ্রে ডুবে যাবে। আমি নিউমোনিয়া নিয়ে বেঁচে থাকতে রাজি আছি, কিন্তু জাহাজ ডুবিতে নয়। ওয়াও! মানে ডলারের চাপে পিষ্ট হওয়া থেকে শুরু করে আবার সেই ডলার হারানোর ভয়ে কাঁপতে থাকা, এই অদ্ভুত বৈপরীত্যই আসলে আজকের বিশ্ব অর্থনীতির এক নিষ্ঠুর সত্য। ঠিক তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এটাই বোঝার চেষ্টা করব যে কেন ওয়াশিংটনের একটি সেন্ট্রাল ব্যাংক পুরো পৃথিবীর আর্থিক চক্রের রিমোট কন্ট্রোল হাতে নিয়ে বসে আছে। গ্লোবাল ফিনান্সিয়াল সাইকেল কি কেবলই কিছু তাত্ত্বিক বিষয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে আমাদের অজান্তে গড়ে ওঠা এক বিশাল ঋণের ফাঁদ? এবং কেন লন্ডন থেকে টোকিও সব ব্যাংকারই আসলে ডলারের কাছে দায়বদ্ধ? আজ আমরা সেই ডলারের অদৃশ্য প্লাম্বিং বা যান্ত্রিক কাঠামো নিয়ে কথা বলবো। তো এই অদৃশ্য যান্ত্রিক কাঠামোর বিষয়টা আসলে কি? এটা কিভাবে কাজ করে? উম, এই কাঠামোর সবচেয়ে বড় গলতটা বুঝতে হলে না আমাদের ওই সাধারণ ব্যাংকিংয়ের ধারণা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। রাস্তার ধারে যে ব্যাংকে মানুষ টাকা জমায় এবং সেই জমানো টাকা থেকে ব্যাংক অন্যদের ঋণ দেয়, গ্লোবাল ফাইন্যান্সিয়াল সাইকেল কিন্তু সেই নিয়মে চলে না। আচ্ছা, তাহলে এটা চলে কিভাবে? এখানে আমরা কথা বলছি ইউরো ডলার মার্কেট নিয়ে। এটা হলো মার্কিন যুক্তরাজ্যের ভৌগোলিক সীমানার বাইরে বিদেশি ব্যাংকগুলোর ব্যালেন্স শিটে তৈরি হওয়া ডলারের এক বিশাল নিয়ন্ত্রণহীন মহাসাগর। এখানে মানি মার্কেট ফান্ড বা বড় কর্পোরেট ট্রেজারিগুলো রাতারাতি বা বড়জোর ৩০ দিনের মতো অত্যন্ত স্বল্প মেয়াদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ধার দেয়। মাত্র ৩০ দিনের জন্য? হ্যাঁ, গ্লোবাল ব্যাংকগুলো এই স্বল্প মেয়াদী বাজার থেকে সস্তায় ডলার ধার করে, যাকে হোলসেল ফান্ডিং বলা হয়। এরপর তারা সেই টাকাটা নিয়ে এশিয়ার বা ল্যাটিন আমেরিকার কোনো দেশে হয়তো ১০ বছর মেয়াদী একটি অবকাঠামো প্রকল্প, টোল রোড বা ফ্যাক্টরিতে বিনিয়োগ করে। দাঁড়ান দাঁড়ান, এই জায়গাটা একটু পরিষ্কার করার দরকার। আপনি বলছেন এরা ৩০ দিনের জন্য এক মুদ্রায় ডলারে ধার করছে, আর সেই টাকাটা ১০ বছরের জন্য সম্পূর্ণ ভিন্ন একটি দেশের স্থানীয় মুদ্রায় আটকে রাখছে। এটা তো রীতিমতো এক ধরনের গাণিতিক জুয়া। একদম তাই। আর এই পুরো মেকানিজমটি বিশ্ব অর্থনীতিকে একটি কাঠামোগত শর্ট পজিশনে বা স্থায়ী ঋণের ফাঁদে আটকে ফেলেছে। ৩০ দিন পর পর তো এই গ্লোবাল ব্যাংকগুলোকে আগের ঋণ শোধ করার জন্য নতুন করে আবার ডলার ধার করতে হবে।
এই পুরো কাঠামোটা টিকে থাকার একমাত্র শর্ত তো তাহলে এটাই হতে পারে যে ডলারের সাপ্লাই সবসময় সস্তা এবং সহজলভ্য থাকতে হবে, তাই না? রাইট। বাজারে সামান্য অস্থিরতা এলেই এই রোল ওভার বা ঋণ নবায়নের প্রক্রিয়াটা মুখ থুবড়ে পড়ার কথা। আর ঠিক এই কারণেই ফেডারেল রিজার্ভের পলিসি গোটা পৃথিবীর জন্য এতটা জীবনমরণ সমস্যা হয়ে দাঁড়ায়। আচ্ছা, ফেড যখন সুদের হার কমায় তখন আসলে কি ঘটে? ফেড যখন সুদের হার কমায় তখন এই স্বল্পমেয়াদী ডলার ফান্ডিংয়ের খরচ একদম তলানিতে গিয়ে ঠেকে। বাজারে ডলারের মানও কিছুটা দুর্বল হয়ে পড়ে। আর এখানেই শুরু হয় অ্যালগোরিদম চালিত এক অদ্ভুত খেলা। অ্যালগোরিদমের খেলা মানে কি রকম? ডলার দুর্বল হওয়ার মানে হল ইউরোপ বা এশিয়ার ওই ফান্ড ম্যানেজারদের ব্যালেন্স শিটে একটা জাদুকরী পরিবর্তন আসে। তাদের ইমার্জিং মার্কেটের সম্পদগুলোর স্থানীয় মূল্য স্থির থাকলেও ডলারে নেয়া ঋণের বোঝাটা গাণিতিকভাবে হালকা হয়ে যায়। ও আচ্ছা, মানে খাতা কলমে তাদের ইকুইটি বা নিট সম্পদের পরিমাণ জ্যামিতিক হারে ফুলে ফেপে ওঠে। একদম। আধুনিক আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় ভ্যালু অ্যাট রিস্ক বা সংক্ষেপে VAR মানে VAR মডেল দ্বারা। এই মডেলগুলো যখন দেখে যে ব্যালেন্স শিটে ইকুইটি বেড়ে গেছে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে একটা সংকেত পাঠায় যে প্রতিষ্ঠানের হাতে এখন অতিরিক্ত মূলধন আছে। তার মানে তারা চাইলে আরও বেশি ঝুঁকি নিতে পারে। হ্যাঁ, ঝুঁকি কমার সংকেত পেয়ে এরা আরও বেশি করে ডলার ধার করা শুরু করে। বিষয়টা একটা চক্রের মতো। তারা সস্তায় ডলার ধার করে, এমার্জিং মার্কেটে ঢেলে দেয়, সম্পদের দাম আরও বাড়ে, VAR মডেল আরও ঝুঁকি নেওয়ার সিগন্যাল দেয়, আর তারা আবারও ঋণ নেয়। কিন্তু এর উল্টো পিঠের ছবিটা তো ভয়ঙ্কর হওয়ার কথা। ধরুন আমি একটা বাড়ি কেনার জন্য মর্টগেজ নিয়েছি। প্রতি মাসে আমার আয়ের একটা অংশ কিস্তি হিসাবে দিচ্ছি। সাধারণ একটা হিসেব। এখন হঠাৎ একদিন যদি ব্যাংক আমাকে চিঠি দিয়ে জানায় যে আমার ঋণের সুদের হার নয়, বরং ঋণের আসল অঙ্কটাই রাতারাতি 10% বেড়ে গেছে। আমার আয় তো বাড়েনি, বাড়ির দামও বাড়েনি, কিন্তু ঋণের বোঝা এত ভারী হয়ে গেছে যে আমাকে বাধ্য হয়ে বসার ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বাড়ির গাড়িটা পর্যন্ত পানির দরে বিক্রি করে দিতে হচ্ছে। নিখুঁত একটা দৃশ্যকল্প। বিশ্ব অর্থনীতিতে একেই বলা হয় মার্জিন কল। ফেড যখন সুদের হার বাড়ায় এবং ডলার শক্তিশালী হয়, তখন গ্লোবাল স্কেলে ঠিক এই মেকানিজমটাই কাজ করে। মানে ফেড সুদের হার বাড়ালে ওদের ঋণের আসল অঙ্গটাই দানবীয় আকার ধারণ করে। রাইট। যেহেতু এই ব্যাংকগুলো কাঠামোগতভাবে ডলারের শর্ট পজিশনে আছে, ডলারের মান বাড়ার সাথে সাথে তাদের সম্পদের তুলনায় ঋণের আকার বিশাল হয়ে যায়। ব্যালেন্স শিটের ইকুইটি ধসে পড়ে। তখন VAR মডেলগুলো লাল বাতি জ্বালিয়ে দেয় এবং নির্দেশ দেয় যে অবিলম্বে ঝুঁকি কমাতে হবে। একদম ঠিক। প্রতিষ্ঠানগুলোকে তখন বাধ্য হয়ে বিশ্বব্যাপী তাদের ঋণ দেওয়া সংকুচিত করতে হয়। ডলারের দায় মেটানোর জন্য তারা মরিয়া হয়ে তাদের হাতের সম্পদগুলোর বিক্রি করতে শুরু করে। আর এই বিক্রি করার চাপ বাজারের পতনকে আরও ত্বরান্বিত করে এবং একটা ধ্বংসাত্মক ডুম লুপ বা সর্বনাশা চক্রের সৃষ্টি করে। কিন্তু বইপত্রে তো আমাদের অন্য কথা শেখায়। বইপত্রের কথা বলছেন? হ্যাঁ, ক্লাসিক্যাল ম্যাক্রো ইকোনমিক্স বা প্রথাগত অর্থনীতির একটা মূল ভিত্তি হল আনকভার্ড ইন্টারেস্ট প্যারিটি বা সংক্ষেপে UIP তত্ত্ব। UIP তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী দুটি দেশের সুদের হারের পার্থক্য তাদের মুদ্রার মান পরিবর্তনের সমানুপাতিক হওয়া উচিত। ধরা যাক যুক্তরাষ্ট্রের সুদের হার 2% এবং ব্রাজিলের সুদের হার 5%। তত্ত্ব বলে যে ব্রাজিলের মুদ্রার মান 3% কমে যাওয়া উচিত, যাতে বাজারে কোনো ঝুঁকিহীন মুনাফার সুযোগ না থাকে। হ্যাঁ, এটাই তো প্রথাগত নিয়ম। এই যুক্তি অনুযায়ী ফেড যখন সুদের হার কমায়, তখন নতুন রিটার্নের সাথে সামঞ্জস্য তৈরি করতে ডলারের মান সাময়িকভাবে লাফ দিয়ে বেড়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে তো আমরা দেখছি ঠিক এর উল্টোটা ঘটছে। ফেড রেট কমালে ডলার শক্তিশালী হওয়ার বদলে উল্টো আরও দুর্বল হয়ে পড়ে। প্রথাগত অর্থনীতি এখানে এভাবে মুখ থুবড়ে পড়ছে কেন? এর কারণ হল প্রথাগত অর্থনীতির ওই তত্ত্বগুলো এমন এক কাল্পনিক জগতের ওপর দাঁড়িয়ে আছে যেখানে বাজার পরিচালিত হয় আনলেভারেজড বা ঋণমুক্ত বিনিয়োগকারীদের দ্বারা। মানে যারা নিজেদের টাকায় বিনিয়োগ করে। রাইট। তারা ধরে নেয় যে মানুষ নিজের জমানো টাকায় দীর্ঘমেয়াদী পোর্টফোলিও সাজাচ্ছে। কিন্তু বাস্তব দুনিয়ার বাজার মোটেও এমন সুশৃঙ্খল নয়। এটা পরিচালিত হয় অতিমাত্রায় ঋণগ্রস্ত গ্লোবাল ব্যাংক এবং ফান্ডগুলোর দ্বারা, যারা দৈনন্দিন VAR লিমিট দ্বারা আষ্টেপৃষ্ঠে বাধা। আচ্ছা, বুঝতে পারছি।
ফেড রেট কমালে যখন তাদের ব্যালেন্স শিটের প্রসার ঘটে তখন এই ব্যাংকগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ধার করে ইমার্জিং মার্কেটের দিকে ধেয়ে যায়। এই বিপুল পরিমাণ পুঁজির প্রবাহ যখন কোনো উন্নয়নশীল দেশে ঢোকে তখন তা সেখানকার স্থানীয় মুদ্রার মানকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। আর মুদ্রামানের এই আপেক্ষিক পরিবর্তনের কারণে ডলার আরও বেশি দুর্বল হয়ে পড়ে। একদম তাই। এটা প্রমাণ করে যে বৈশ্বিক মুদ্রাবাজারের ওঠানামা কোনো নিখুঁত তাত্ত্বিক ব্যালেন্সিং নয়, বরং এটা পুরোপুরি ব্যাংক লেভারেজ বা রিং চক্রের এক অন্ধ জোয়ার ভাটা। আর এই জোয়ার ভাটার সবচেয়ে নিষ্ঠুর দিকটা হলো এর প্রভাব শুধু ট্রেডিং ডেস্কের পর্দার লাল সবুজ সংখ্যাতেই সীমাবদ্ধ থাকে না, এর ধাক্কা সরাসরি গিয়ে লাগে বাস্তব অর্থনীতির গায়ে। সাধারণ মানুষের জীবনে। যেমন ধরুন ব্রাজিলের সাও পাউলো শহরের উপকণ্ঠে থাকা একটা টেক্সটাইল কারখানার কথা। কারখানার মালিক সোফিয়া হয়তো গত বছর বৈশ্বিক ঋণের এই জোয়ারের সময় সস্তায় ঋণ পেয়ে জার্মানি থেকে নতুন কিছু মেশিন কিনেছিলেন কারখানার আধুনিকায়নের জন্য। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর ফেড রেট বাড়ালো। রাইট। ওয়াশিংটনে বসে ফেড যখন সুদের হার বাড়ায় তখন বিশ্বজুড়ে গ্লোবাল ব্যাংকসগুলোর মধ্যে একটা প্যানিক বা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৈশ্বিক ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা, যাকে আমরা ভিআইএক্স ইন্ডেক্স দিয়ে মাপি, তা হু করে বাড়তে থাকে। গ্লোবাল ব্যাংকগুলো নিজেদের ব্যালেন্স শিট বাঁচাতে সাও পাওলোর মতো জায়গা থেকে রাতারাতি সব পুঁজি তুলে নিতে শুরু করে। আর অর্থনীতির ভাষায় একেই তো বলা হয় সাডেন স্টপ বা হঠাৎ থমকে যাওয়া। হ্যাঁ, এই সাডেন স্টপ যখন হয় তখন স্থানীয় পর্যায়ে কি ঘটে আসলে? এই সাডেন স্টপ আক্ষরিক অর্থেই একটা চলমান অর্থনীতির শ্বাসরোধ করে দেয়। যখন গ্লোবাল ব্যাংকগুলো একযোগে পুঁজি প্রত্যাহার শুরু করে তখন ব্রাজিলের মুদ্রা রিয়ালের মান তীব্রভাবেই কমতে থাকে। মুদ্রার মান কমলে দেশে আমদানি করা পণ্যের দাম বাড়ে, ফলে মূল্যস্ফীতি দেখা দেয়। আর এই মূল্যস্ফীতি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চয়ই চুপ করে বসে থাকে না। না, মূল্যস্ফীতি ঠেকাতে এবং পুঁজি পাচার রোধ করতে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়ে তাদের স্থানীয় সুদের হার, যাকে সিলিক রেট বলা হয়, তা এক লাফে বাড়িয়ে দেয়। তারা হয়তো আশা করে যে সুদের হার বাড়ালে বিদেশি বিনিয়োগকারীরা আবার ফিরে আসবে। কিন্তু এই ম্যাক্রো ইকোনমিক পলিসি সেই কারখানার মালিক সোফিয়ার জন্য একটা মৃত্যুদণ্ড হয়ে দাঁড়ায়, তাই তো? একদম ঠিক। কারণ স্থানীয় ব্যাংকগুলো তো শুধু দেশের ভেতর থেকেই টাকা সংগ্রহ করে না, তারাও আন্তর্জাতিক হোলসেল মার্কেট থেকে ডলার ধার করে তাদের ব্যালেন্স শিট মেলায়। যখন আন্তর্জাতিক বাজার থেকে ধার পাওয়া বন্ধ হয়ে যায় বা ধারের খরচ প্রচণ্ড বেড়ে যায়, তখন এই স্থানীয় ব্যাংকগুলো সেই পুরো বৈশ্বিক ঝুঁকির ব্যয় সোফিয়ার মতো সাধারণ ব্যবসায়ীদের ঘাড়ে চাপিয়ে দেয়। রাইট। কেন্দ্রীয় ব্যাংক হয়তো রেট 1 বা 2% বাড়িয়েছে, কিন্তু বাজারে বাণিজ্যিক ঋণের সুদ হয়তো বেড়ে যায় 10 থেকে 15% পর্যন্ত। বাবরে! সোফিয়ার কারখানার আয়ের তো কোনো পরিবর্তন হয়নি, কিন্তু তার ঋণের কিস্তি এমন এক পর্যায়ে পৌঁছায় যা পরিশোধ করা তার পক্ষে গাণিতিকভাবে অসম্ভব হয়ে যায়। শেষ পর্যন্ত কারখানার লাইট নিভিয়ে দেয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না। ফেডের একটা সিদ্ধান্ত এভাবেই 1000 মাইল দূরের একটা কারখানাকে শ্মশানে পরিণত করে। এই ট্র্যাজেডিটি আর্থিক ইতিহাসের একটা পুরনো ক্ষতের কথা মনে করিয়ে দেয়। 90 দশকে এশিয়া বা রাশিয়ায় যখন অর্থনৈতিক সংকট হয়েছিল, তখন মূল সমস্যা ছিল যে ওই দেশগুলো সরকার বা কর্পোরেশনগুলো সরাসরি ডলারে ঋণ নিত। হ্যাঁ, যেটাকে অরিজিনাল সিন বা আদি পাপ বলা হতো। রাইট। স্থানীয় মুদ্রার মান কমলে ডলারে নেওয়া ঋণের পরিমাণ এতই বেড়ে যেত যে পুরো দেশ দেউলিয়া হয়ে পড়ত। কিন্তু সেই সংকটের পর এমার্জিং মার্কেটগুলো তো একটা শিক্ষা নিয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে তারা আর বিদেশি মুদ্রায় ঋণ নেবে না, বরং নিজেদের স্থানীয় মুদ্রায় বন্ড ইস্যু করবে। তাত্ত্বিকভাবে এর মাধ্যমে তো তাদের এই অরিজিনাল সিন থেকে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে কি তা হয়েছে? এখানেই আমার সবচেয়ে বড় খটকা লাগে। 90-এর দশকের পর তো কাঠামোগত পরিবর্তন এসেছে। ব্রাজিল বা মেক্সিকোর মতো দেশগুলো এখন তাদের নিজস্ব মুদ্রাতেই বন্ড ছাড়ে। ফলে রিয়েল বা পিসোর মান যদি চলেও যায়, খোদ সরকারের ঋণের অঙ্ক তো আর ডলারে ফুলে ফেপে উঠছে না। সরকার তো চাইলে টাকা ছাপিয়েও সেই ঋণ শোধ করতে পারে। তাহলে আজও কেন ফেডের একটা সামান্য পলিসি পরিবর্তনের কারণে এই দেশগুলোকে আগের মতোই ধসে পড়তে দেখা যায়? দুর্বলতাটা আসলে কোথায় রয়ে গেল? আসলে দুর্বলতাটা দূর হয়নি, এটা কেবল তার রূপ পাল্টেছে। অর্থনীতিতে একে এখন বলা হচ্ছে অরিজিনাল সিন রিডাক্স। রিডাক্স মানে নতুন রূপে ফিরে আসা। হ্যাঁ, এটা ঠিক যে ব্রাজিল এখন রিয়েলে ঋণ নিচ্ছে, কিন্তু আমাদের দেখতে হবে এই স্থানীয় মুদ্রার বন্ডগুলো কিনছে কে। মার্জিনাল বায়ার
বা প্রান্তিক ক্রেতাকে? উত্তর হল সেই একই বিদেশি গ্লোবাল ইনভেস্টররা, নিউ ইয়র্ক বা লন্ডনের ফান্ড ম্যানেজাররা। ও আচ্ছা, মানে বন্ডের মালিকানা বদলায়নি? একদম। যখন রিয়েলের মান কমে যায় তখন খোদ ব্রাজিল সরকারের ব্যালেন্স শিটে হয়তো সরাসরি কোনো ক্ষতি হয় না, কিন্তু ওই বিদেশি বিনিয়োগকারীদের ব্যালেন্স শিটে বিশাল শূন্যতা তৈরি হয়। কারণ তারা যখন রিয়েলে কেনা বন্ডের মূল্যকে ডলারে রূপান্তর করে তাদের নিজস্ব খাতা মেলায়, তখন তারা দেখে যে তাদের সম্পদের মান ভয়াবহভাবে কমে গেছে। তার মানে ঝুঁকির স্থানটা কেবল ভৌগোলিকভাবে পরিবর্তন হয়েছে। আগে ঝুঁকিটা ছিল উন্নয়নশীল দেশের কেন্দ্রীয় ব্যাংকের খাতায়, আর এখন সেটা সরে গিয়ে বসেছে নিউ ইয়র্ক বা লন্ডনের ইনভেস্টমেন্ট ব্যাংকের খাতায়। রাইট। কিন্তু এর ইম্প্যাক্ট বা ফলাফলটা তো সেই একই চক্রে ফিরে আসছে। বাজারে যখন সবাই একযোগে বিক্রি করতে চায় তখন বন্ডের দাম হুড়মুড় করে পড়ে যায়। আর বন্ডের দাম কমার অর্থ হল ঋণের সুদ বা ইয়েল্ড বেড়ে যাওয়া। ঠিক। আর এই গণবিক্রির ফলে বাজার থেকে বিপুল পরিমাণ পুঁজি বেরিয়ে যাওয়ার কারণে রিয়ালের মান আরও ধসে পড়ে। এটা একটা ক্লাসিক ডুম লুপ। আগে ডলারে ঋণ নেওয়ার কারণে দেশগুলো সরাসরি খাদের কিনারে চলে যেত, আর এখন বিদেশি বিনিয়োগকারীরা নিজেদের লোকসান ঠেকাতে গিয়ে যে পুঁজি পাচারের সুনামি তৈরি করে, তাতে পুরো স্থানীয় ক্রেডিট মার্কেট স্থবির হয়ে যায়। কারেন্সির নাম বদলালেও সামষ্টিক অর্থনৈতিক ধ্বংসাত্মক ফলাফল দিন শেষে একই থাকছে। একদম তাই। এই পুরো মেকানিজমটা খেয়াল করলে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। বিশ্বজুড়েই যখন এই আর্থিক হাহাকার চলে, ইমার্জিং মার্কেটগুলো ধসে পড়ে, পুঁজি পাচার হয়, তখন যুক্তরাষ্ট্র কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী একটা সুবিধা ভোগ করে। একে বলা যায় রিজার্ভ কারেন্সি প্যারাডক্স। এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। যখন বিশ্বে কোনো অর্থনৈতিক সংকট দেখা দেয়, এমনকি সেই সংকট যদি স্বয়ং ফেডারেল রিজার্ভের পলিসির কারণেই তৈরি হয়ে থাকে, তবুও গোটা বিশ্বের বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে পাগলের মতো ইউএস ট্রেজারি বন্ড কিনতে শুরু করে। হ্যাঁ, এখানে দুটি আলাদা তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বোঝা খুব জরুরি। আগে অর্থনীতিবিদদের মধ্যে ইন্স্যুরেন্স প্রভিশন ভিউ বা বীমা প্রদানকারী দৃষ্টিভঙ্গি নামে একটা ধারণা প্রচলিত ছিল। এই মডেলে কি মনে করা হতো? এই মডেলে মনে করা হতো যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে প্রচুর বিনিয়োগ করে রেখেছে। যখন বৈশ্বিক সংকট হয় এবং ডলার শক্তিশালী হয়, তখন বিদেশি সম্পদে যুক্তরাষ্ট্রের ব্যাপক লোকসান হয়। অর্থাৎ তত্ত্ব অনুযায়ী যুক্তরাষ্ট্র নিজের ব্যালেন্স শিটে লোকসান মেনে নিয়ে বাকি বিশ্বকে একটা নিরাপদ আশ্রয় বা লিকুইডিটি দিচ্ছে। কিন্তু গত কয়েক দশকের নিখুঁত ডেটা অ্যানালিসিস তো সম্পূর্ণ ভিন্ন একটা মেকানিজমের দিকে আঙুল তুলছে। রাইট, ডেটা বলছে অন্য কথা। এই আধুনিক ডেটা বা সেফ অ্যাসেট ভিউ মেকানিজমটি কতটা অপ্রতিসম তা বোঝাতে একটা বাস্তব দৃশ্যকল্পের কথা ভাবা যাক। ধরুন, আটলান্টিক উপকূলে একটা ক্যাটেগরি 5 হ্যারিকেন বা ভয়ানক ঘূর্ণিঝড় আঘাত এনেছে। চারদিকে ধ্বংসলীলা চলছে। এর মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন ছাতা বিক্রেতা। আচ্ছা, ছাতা বিক্রেতা। ঝড়ে তার নিজের ঘরে চাল ফুটো হয়ে কিছুটা ক্ষতি হয়তো হচ্ছে, যাকে আমরা বিদেশি সম্পদে যুক্তরাষ্ট্রের লোকসানের সাথে তুলনা করতে পারি। কিন্তু একই সময়ে এই হ্যারিকেনের মধ্যে সে অন্যদের কাছে জীবন রক্ষাকারী ছাতা অর্থাৎ সেফ অ্যাসেট বা ইউএস ট্রেজারি বন্ড এত অবিশ্বাস্য চড়া দামে বিক্রি করছে যে তার ওই সামান্য লোকসান তো পুষিয়ে যাচ্ছে, উল্টো সে আগের চেয়ে বহু গুণ বেশি ধনী হয়ে উঠছে। অসাধারণ একটা উপমা দিয়েছেন। এই ছাতা বিক্রির একচেটিয়া মুনাফাকেই সামষ্টিক অর্থনীতিতে বলা হয় আধুনিক স্যাগনিওরেজ। সংকটের সময় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের চাহিদা এত অস্বাভাবিকভাবে বেড়ে যায় যে যুক্তরাষ্ট্র তখন প্রায় শূন্য বা অত্যন্ত কম সুদে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঋণ নিতে পারে। মানে সারা পৃথিবী যখন মূলধনের অভাবে ধুঁকছে, তখন তারা সস্তায় মূলধন পাচ্ছে। একদম তাই। বিশ্ব অর্থনীতিতে যখন সবাই মূলধনের অভাবে ধুঁকছে, যুক্তরাষ্ট্র তখন এই বিপুল পরিমাণ সাশ্রয়ী মূলধন দিয়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করে। এই সাশ্রয় তাদের বিদেশি বিনিয়োগের লোকসানকে পুরোপুরি ঢেকে দেয়। ফলে বৈশ্বিক দুর্যোগের সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সম্পদ বা ন্যাশনাল ওয়েলথ আসলে বৃদ্ধি পায়। হ্যাঁ, তাদের নাগরিকরা সেই আপেক্ষিক সম্পদ ব্যবহার করে দেশের ভেতরে জিনিসপত্র কেনে এবং কনজাম্পশন বাড়িয়ে দেয়। অন্য কথায়, বিশ্বের দুর্যোগের সময়ে যুক্তরাষ্ট্র একচেটিয়াভাবে ফায়দা লুটে নেয় এবং তাদের অর্থনীতি আরও শক্তিশালী হয়। বিশ্ব অর্থনীতির এই পুরো স্থাপত্য এমন একটা কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে যা শুনতে অত্যন্ত নির্মম মনে হয়।
কিন্তু ওয়াশিংটনে ফেডারেল রিজার্ভের মার্বেল মোড়ানো করিডোরে বসে অর্থনীতিবিদরা এখন এই অভেদ্য দুর্গে এক নতুন ফ্র্যাকচার বা ফাটল দেখতে পাচ্ছেন। ফ্র্যাকচার সেটা কিভাবে? বিশ্বের বড় বড় পুঁজির মালিকরা, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা এশিয়ার সভারেন ওয়েলথ ফান্ডগুলো এখন তাদের স্ট্র্যাটেজি বদলাচ্ছে। তারা বুঝতে পারছে যে সংকটের সময় নিজেদের বাঁচানোর জন্য ক্রমাগত কম সুদে ইউএস বন্ডে টাকা আটকে রাখার কোনো মানে হয় না। রাইট। উচ্চতর লাভের আশায় এবং কাঠামোগত ঝুঁকি কমানোর জন্য তারা এখন ধীরে ধীরে তাদের পোর্টফোলিও পরিবর্তন করছে। তারা ইউরো, ইয়েন অথবা সরাসরি মার্কিন রিয়েল এস্টেট ও ইকুইটিতে বিনিয়োগ করছে। এই যে বৈশ্বিক ফান্ডগুলোর ডলারাইজেশন বা ডলার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা নীরব প্রক্রিয়া শুরু হয়েছে, এর চূড়ান্ত গন্তব্য আসলে কোথায়? এর চূড়ান্ত গন্তব্য হল একটা কাঠামোগত পালাবদল। যুক্তরাষ্ট্র যদি তার এই একচেটিয়া সুবিধা হারায়, তবে বিশ্বের ডলারের চাহিদা কমবে এবং যুক্তরাষ্ট্রের নিজেদের ঋণ নেবার খরচ বাড়বে। তবে এর চেয়েও বড় পরিবর্তন আসবে গ্লোবাল ফিন্যান্সিয়াল সাইকেলে। সেটা কীরকম? যদি গ্লোবাল ব্যাংকগুলোর হাতে ডলারের পরিমাণ কমে আসে এবং তারা বিকল্প মুদ্রায় তাদের রিজার্ভ গড়ে তোলে, তখন তারা ডলারের প্রতি সেই আদিম স্ট্রাকচারাল শর্ট পজিশনে আটকে থাকবে না। মানে তখন আর ওই নিউমোনিয়ার ভয় থাকবে না। ঠিক ধরেছেন। এর মানে হল ভবিষ্যতে ফেড সুদের হার বাড়ালেও তার লন্ডনের ওই ফান্ড ম্যানেজার বা সাও পাউলোর সোফিয়ার কারখানাকে রাতারাতি ধ্বংসের দিকে ঠেলে দেবে না। ফেডের সিদ্ধান্তগুলো তখন কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ভূগোলেই সীমাবদ্ধ হয়ে পড়বে। পুরো বিশ্বের অর্থনীতির রিমোট কন্ট্রোল আর তাদের হাতে থাকবে না। একটা বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে তাহলে। বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার পুরো স্থিতিশীলতা এমন একটা মুদ্রার সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত, যা একই সাথে জাহাজে নোঙর এবং ধ্বংসাত্মক ঝড়ের ভূমিকা পালন করে। একদিকে ডলার বিশ্ব বাণিজ্যের চাকা সচল রাখছে, অন্যদিকে ফেডের একটা সিদ্ধান্তে বিশ্বজুড়ে নেমে আসছে বিপর্যয়ের ছায়া। লন্ডন থেকে টোকিও, সাও পাউলো থেকে জাকার্তা, সবাই এই অদৃশ্য প্লাম্বিংয়ের দাস হয়ে আছে। একদম। কিন্তু এই নোঙর যদি সত্যিই একদিন তুলে ফেলা হয়, তবে পৃথিবীর সমস্ত সম্পদের মানচিত্রে এক সুনিশ্চিত এবং ভয়ঙ্কর পুনর্গঠন ঘটবে, যা কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। গ্লোবাল ফিন্যান্সিয়াল সাইকেলের এই নতুন অধ্যায়ে পুরনো নিয়মগুলো ভেঙে পড়ার শব্দ হয়তো এখন থেকেই শোনা যাচ্ছে।